বিসমিল্লাহিররহমানিররহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নানুস কলেজের আয়োজনে অনলাইন লাইভ ক্লাসে ফেসবুক লাইভে আমি নাজির স্যার তোমাদের আইসিটি বিষয়ে আজকে তোমাদেরকে পড়াবো চ্যাপ্টার 5। চ্যাপ্টার 5-এর মধ্যে আমরা স্পেশালি যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আমরা বোর্ডে লিখে রেখেছি। বোর্ডের মধ্যে আছে চ্যাপ্টার 5 ফ্লোচার্ট এবং অ্যালগরিদম। এই ফ্লোচার্ট এবং অ্যালগরিদম নিয়ে আজকে আলোচনা করবো। যাদের ফ্লোচার্ট এবং অ্যালগরিদম নিয়ে যদি কোনো প্রবলেম থাকে আমাকে মেসেজ করতে পারো, টেক্সট করতে পারো, আমরা সাথে সাথে দেখে নেব। এছাড়াও যদি আরও বেশি প্রবলেম থাকে কোনো সমস্যা নাই, আমার ফেসবুক আইডি আছে, ফেসবুক আইডিতে তোমরা নক করতে পারো, ইমোতে নক করতে পারো, আমরা সেটা তোমাদেরকে সলভ করে দেবো। ওকে, আসো আজকে আমরা দেখবো ফ্লোচার্ট এবং অ্যালগরিদম। আমি এখানে একটা মোবাইল রেখেছি তোমাদের কমেন্টসগুলো দেখার জন্য। ওকে, তোমাদের যে কমেন্টসগুলো থাকবে সেই কমেন্টসগুলো আমরা দেখতে পারবো। তো যার যদি প্রবলেম থাকে সেটা আমাকে জানাবা। ওকে, ঠিক আছে, আসো আজকে আমরা শুরু করতেছি চ্যাপ্টার 5 ফ্লোচার্ট এবং অ্যালগরিদম। আমরা গত লাইভে চ্যাপ্টার 4 এর উপর আলোচনা করেছিলাম। তোমরা যারা দেখো নাই তারা দেখবা গত লাইভটা। এর আগের লাইভে আমরা আলোচনা করেছিলাম চ্যাপ্টার 3 এর উপরে। তো আর এই লাইভটা যখন চলাকালীন সময় তোমরা যত কোশ্চেন আছে আমাকে করতে পারো, আর লাইভটা শেয়ার করে দেবা, নিজে উপকৃত হও এবং বন্ধুদেরকেও উপকার করো, বন্ধু বান্ধবীদেরকে উপকার করাটা শেয়ার করে দেবা সবাই। ঠিক আছে, দেখো এদিকে আমরা আজকে দেখবো ফ্লোচার্ট এবং অ্যালগরিদম। গত ক্লাসে ফ্লোচার্ট নিয়ে আমি একটু আলোচনা করেছিলাম, আজকে একটু রিভিউ দিব। হ্যাঁ, আজকে একটু রিভিউ করবো ফ্লোচার্টটা কি। আচ্ছা, ফ্লোচার্ট চ্যাপ্টার 5 পড়ছি। চ্যাপ্টার 5 এর ফ্লোচার্ট হচ্ছে ফ্লোচার্ট দুই ধরনের। ফ্লোচার্ট কয় ধরনের স্যার? দুই ধরনের। একটা হচ্ছে প্রোগ্রাম ফ্লোচার্ট আর এটা হচ্ছে সিস্টেম ফ্লোচার্ট। আসলে প্রোগ্রাম ফ্লোচার্টে কিছু চিত্র আছে, সেই চিত্রগুলো আমরা দেখবো। প্রোগ্রাম চিত্রগুলো এরকম একটা চিত্র পাবো। ওকে, এই চিত্র দিয়ে আমরা বুঝবো স্টার্ট এবং এন্ড। ওকে, যখন এরকম একটা চিত্র পাবো, এই চিত্র দিয়ে আমরা বুঝবো ইনপুট এবং আউটপুট। যখন এরকম একটা চিত্র পাবো, এই চিত্র দিয়ে আমরা বুঝবো প্রসেসিং। ওকে, এরকম চিত্র পাবো, এটা দিয়ে আমরা ডিসিশন বা লজিক অফ ডিসিশন। এই চিত্রটা দিয়ে আমরা বুঝবো কানেক্টর। এটা দিয়ে বুঝবো আমরা হচ্ছে ওয়েভ বা ফ্লো। ওকে, আমরা যে চিত্রগুলো লিখলাম এই চিত্রগুলো প্রোগ্রাম ফ্লোচার্টের জন্য। তুমি যদি একটা প্রোগ্রাম করতে যাও, প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, তোমরা যদি একটা প্রোগ্রাম করতে যাও তাহলে অবশ্যই তোমাকে এই চিত্রগুলো সম্পর্কে ভালো আইডিয়া থাকতে হবে। যদি এই চিত্রগুলো সম্পর্কে তোমার যদি আইডিয়া ভালো না থাকে তাহলে তুমি কখনোই একটা প্রোগ্রাম তৈরি করতে পারবে না। তাহলে আমরা আবার বলছি, তোমার সুবিধার জন্য প্রথম যে ওভাল উপবৃত্তের মতো যে চিত্রটা আছে সেটা দিয়ে আমরা দুইটা কাজ বুঝি। কি বুঝি? স্টার্টের ক্ষেত্রে আমি এই চিত্রটা ইউজ করব এবং এন্ডের ক্ষেত্রে এই চিত্রটা ইউজ করব, শুরু এবং শেষ। আসলে যেটা সামুদ্রিকের মতো, দুই দিকে বাঁকা সামুদ্রিকের মতো, সেটা দিয়ে আমরা দুইটা কাজ বুঝবো। সেটা হচ্ছে একটা হচ্ছে ইনপুট আর একটা হচ্ছে আউটপুট। ইনপুটের ক্ষেত্রে আমি এটা বুঝবো এবং আউটপুটের জন্য আমরা এই চিত্রটা, এই সাইনটা ইউজ করবো। যেটা এরকম আয়তের ক্ষেত্রের মতো আছে সেটা একটাই কাজ, সেটা হচ্ছে প্রসেসিং। আমরা যখন এই চিত্রটা ব্যবহার করবো সেটা হচ্ছে প্রসেসিং এর জন্য ব্যবহার করা হয়েছে। যখন এই সাইনটা ব্যবহার করা হবে, ডায়মন্ড আকারের সাইনটা, সেটা হচ্ছে আমরা বুঝবো লজিক বা ডিসিশন, সিদ্ধান্ত। যখন জিরোর মতো একটা সাইন ব্যবহার করা হবে সেটা হচ্ছে কানেক্টর বা সংযোগ। আর যেটা তীরের মতো একটা ব্যবহার করা হবে সেটা হচ্ছে ওয়েভ বা ফ্লো। এই চিত্রগুলো তোমরা অবশ্যই তোমাকে জানতে হবে। এই চিত্রগুলো জেনে আমরা ফ্লোচার্ট আগাবো। দেখি তোমাদের কারো কোনো প্রবলেম আছে কিনা, আমরা একটু কমেন্টসগুলো দেখে আসি। ওকে, আমরা কমেন্টসগুলো একটু দেখে আসবো। না, প্রবলেম তোমরা ঠিক মতো দেখতে পাচ্ছ, প্রবলেম আপাতত দেখছো না তোমরা। আর যদি তোমাদের কোনো যদি এরকম থাকে যে দেখতে সমস্যা হচ্ছে বা কোনো প্রবলেম হচ্ছে বা এরকম ভাবে কোনো কমেন্টস থাকে, এই কোশ্চেনটা বুঝি না স্যার, এই কোশ্চেনটা বুঝাই দেন, তাহলে আমাকে বলবা, আমরা তোমাদেরকে এই কোশ্চেনটা বুঝাই দেব। ওকে, ঠিক আছে। আমরা দেখতে পাচ্ছি এখানে কোনো কমেন্টস নাই। রিফাত আনোয়ার, অনেকেই আছো। আচ্ছা, আমি কমেন্টসগুলো একটু দেখিনি। হ্যাঁ, ওকে স্যার। ইসরাত জাহান জামিলা, ওকে, ঠিক আছে। ওকে,
স্যার একটু মধ্যে লিখেন। আচ্ছা মধ্যে লিখবো, হ্যাঁ আমার এইদিকে আরো লেখা আছে স্যার, সেই জন্য আমি মধ্যে লিখতে পারছি না। হ্যাঁ স্যার অনেকেই বলেছো, বলেছো, রিফাত বলেছো, জাহিদ বলেছো স্যার মধ্যে লেখার জন্য। আমি একটু সাইড, এই সাইডে আমার লেখা আছে সেই জন্য আমি মধ্যে লিখতে পারছি না, আবার তোমাকে আমি মধ্যে লিখবো, দেখাবো। ওকে স্যার আসো এদিকে। আজকে আমরা দেখতেছি ফ্লো চার্ট। এগুলো কি স্যার? প্রোগ্রাম ফ্লো চার্ট। প্রোগ্রাম ফ্লো চার্ট। প্রোগ্রাম ফ্লো চার্ট। ওকে, ফ্লো চার্টের পর আমরা দেখবো অ্যালগরিদম। এই ফ্লো চার্ট এবং অ্যালগরিদম ব্যবহার করে আমরা কতগুলো ফ্লো চার্ট তৈরি করব। প্রোগ্রাম ফ্লো চার্টের চিত্রগুলো তোমাকে আমি দেখালাম। আসলে এদিকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে এরকম ভাবে অ্যালগরিদম। অ্যালগরিদমটা কি? অ্যালগরিদম হচ্ছে একটা প্রোগ্রামকে ধাপে ধাপে বর্ণনা করার নাম হচ্ছে অ্যালগরিদম। কোনো একটা বর্ণনা করো, সেই অ্যালগরিদম। এবার লক্ষ্য করো, ধরো তোমাকে অ্যালগরিদম বললাম যে একটা প্রোগ্রাম তৈরি করলাম, প্রোগ্রামটা তৈরি করে এটা প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপ, চতুর্থ ধাপ, পঞ্চম ধাপ, এভাবে ধাপে ধাপে বর্ণনা করার নাম কি? অ্যালগরিদম। এবার দেখো এই অ্যালগরিদমটা কে তৈরি করেছে? আরব দেশে এক গণিতবিদ ছিল, তার নাম ছিল আল খারিজমি। তার নাম অনুসারে রাখা হচ্ছে অ্যালগরিদম, কারণ সে এটা তৈরি করেছে। আচ্ছা তুমি তো জানো, মানুষ যখন কোনো কিছু তৈরি করে বা কোনো কিছু আবিষ্কার করে, মানুষ কিন্তু নিজের নামের সাথে নাম রেখে দেয়। যেমন ধরো নিউটনের সূত্র, নিউটন সাহেব সূত্র তৈরি করেছেন, বিজ্ঞানী নিউটন, তার নামের সাথে রেখে দিয়েছে নিউটনের সূত্র। আলফ্রেড নোবেল, উনি এরকম ভাবে নোবেল প্রাইজের জন্য একটা ফান্ড তৈরি করেছিল। ফান্ড তৈরি করে ওটা পুরস্কার দিবে মানুষদের মাঝে বিভিন্ন ক্যাটাগরিতে। হ্যাঁ, সাহিত্যে পুরস্কার দিবে, ইকোনমিক্সে পুরস্কার দিবে। তো এই পুরস্কার দেওয়ার জন্য ওই ফান্ড থেকে পুরস্কার দেওয়া শুরু করলো। এখন নামটা কি দিবে? তার নাম ছিল আলফ্রেড নোবেল। তাহলে আলফ্রেডটাকে দিয়েছে নোবেল। আমাদেরও অ্যালগরিদমটা কি? এই যে অ্যালগরিদমটা দেখো, লক্ষ্য করো, অ্যালগরিদম অ্যালগরিদমটা কে? অ্যালগরিদমটা আল খারিজমি এটা তৈরি করেছে। আল খারিজমি এটা কিভাবে বলছে যে অ্যালগরিদমটা হচ্ছে ধাপে ধাপে বর্ণনা। আসলে অ্যালগরিদম নিয়ে তোমাকে ছোট্ট একটা মজার একটা জিনিস শেখাই দেই, অ্যালগরিদম খুব সহজে পেয়ে যাবা। আচ্ছা ধরে নাও এক কাপ চা। তুমি যদি এক কাপ চা বানাতে যাও, তাহলে চা বানানোর জন্য তোমার কি কি লাগবে? চা বানানোর জন্য একটা হাঁড়ি লাগবে, মিল্ক লাগবে, সুগার লাগবে, ওয়াটার লাগবে, তার সাথে একটা এরকম আগুনও লাগবে। ধরো আগুনের মধ্যে, চুলার মধ্যে আমরা একটা হাঁড়ি দিয়ে বসাই দিলাম, পানি দিয়ে ওয়াটার দিয়ে বসাই দিলাম, মিল্ক সুগার ওয়াটার দিয়ে বসাই দিলাম। বসানোর পরে প্রথম কাজটা আমি কি করেছি? সিদ্ধান্ত নিয়েছি যে আমি কি চা বানাবো। চা বানানোর পরে সিদ্ধান্ত নিলাম চা বানাবো। চা বানানোর পরে আমি কি করলাম যে একটা হাঁড়ি নিলাম, হাঁড়ি নিয়ে চুলার মধ্যে বসাই দিলাম। চুলার মধ্যে বসাতে ওটার মধ্যে কি কি দিলাম? মিল্ক সুগার ওয়াটার দিলাম। এখন তো করোনাকালীন সময় তুমি মিল্ক না দিয়ে তুমি জিঞ্জার ইউজ করতে পারো, লেবু ইউজ করতে পারো, লেমন ইউজ করতে পারো। ওকে, তো এটা দিয়ে কিছুক্ষণ পরে যখন ফুটে আসবে, তখন এটা আমি ছেঁকে পরিবেশন করলাম। এরপরে আমি ধাপটা শেষ করে দিলাম। তার মানে চাটা যে আমি তৈরি করলাম, অ্যাকচুয়াল চা বানানোর যে রেসিপিটা, সেই রেসিপিটা হচ্ছে অ্যালগরিদম। আসলে রেসিপিটা যেমন ধরো, চা যদি একটা প্রোগ্রাম হয়, চা কোনোদিন কি প্রোগ্রাম হবে? ইম্পসিবল, চা কখনোই প্রোগ্রাম হবে না। তাহলে চাকে ধরে নিলাম, আমার মাইন্ড স্যাটিসফ্যাকশনের জন্য ধরে নিলাম চা যদি একটা প্রোগ্রাম হয়, তাহলে চা বানানোর যে রেসিপিটা, সেই রেসিপিটা হচ্ছে চায়ের অ্যালগরিদম। এই করোনাকালীন সময়ে কিন্তু তোমাকে আমি চা বানানো শিখাই দিলাম। সেই জন্য কিন্তু আমি কিন্তু একটা ধন্যবাদ পাওয়ার যোগ্য। কি বলো স্যার? আমরা খুব ভারাক্রান্ত হৃদয়ে বলতেছি, তোমাদেরকে দেখতে পাচ্ছি না, সামনে কবে যে দেখতে পাবো, আশা করি খুব শীঘ্রই দেখতে পাবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই করোনা উঠাই নিবে। তো তোমাকে আমি চা বানানো শিখিয়ে দিলাম বাসায়। তুমি বাসায় চা বানাবা, নিজে চা বানাবা, চা বানিয়ে নিজে খাবা এবং আব্বা আম্মুকে দিবা। ঠিক আছে স্যার? আব্বা আম্মুকে। একটা হাদিসে আসছে এরকম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি বাবা মার দিকে নেক নজরে তাকাবে, আল্লাহ তাআলা তাকে একটা কবুল হজের সমান সওয়াব দিয়ে দিবে। তাহলে এই করোনাকালীন সময় তোমার উপযুক্ত সময় হচ্ছে বাবা মাকে সেবা করা। ওকে, আসো আমরা পড়ায় চলে যাই। আমরা একটু দেখো এদিকে, বোর্ডের দিকে। অ্যালগরিদম কি বলেছিলাম? যে রেসিপি যেটা, সেটা হচ্ছে অ্যালগরিদম, মানে ধাপে ধাপে বর্ণনা করাটার নাম কি হচ্ছে? অ্যালগরিদম। তাহলে আমি একটা প্রোগ্রাম তৈরি করব, ওই প্রোগ্রামটা যদি আমি ধাপে ধাপে বর্ণনা করি, সেটার নাম হচ্ছে অ্যালগরিদম। যেমন ধরো তুমি 9-10 জ্যামিতি করছো। ওকে, 9-10 জ্যামিতিটাকে, যে চিত্রটা আছে, চিত্রটাকে ধাপে ধাপে বর্ণনা করছো, ওই বর্ণনা করার নাম হচ্ছে অ্যালগরিদম। আসো এখন আমরা যেই কাজটা করব, দুইটি সংখ্যার যোগফল নির্ণয়, ফ্লো চার্ট এবং অ্যালগরিদম, এটা দেখব। ওকে,
ওকে, আমরা দেখছি একটু কমেন্টস দেখে নেই। কমেন্টস বাট লেখা ক্লিয়ার দেখা যাচ্ছে না। অনেক হচ্ছে কিছু দেখা যাচ্ছে না। আচ্ছা, অনেকে আছো আমাদের সাথে। অনেকে আমাকে জিজ্ঞেস করছে কেমন আছেন। হ্যাঁ স্যার, আলহামদুলিল্লাহ ভালো আছি। হ্যাঁ, তোমরা ভালো আছো তো স্যার? হ্যাঁ, অনেকে বলেছো যে সাফিউর রহমান, সাদিয়া বলেছো কেমন আছো স্যার? হ্যাঁ ভালো আছে আলহামদুলিল্লাহ। তোমরা ভালো থাকো স্যার, আমাদের সাথে যুক্ত থাকো, ইনশাল্লাহ সব পেয়ে যাবা। ধাপে ধাপে আমরা প্রত্যেকটা লাইভের মাধ্যমে আমরা তোমাদেরকে সলভ করি। আসলে এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে দুইটি সংখ্যার যোগফল নির্ণয়ের ফ্লোচার্ট এবং অ্যালগরিদম। এখন আমরা কি দেখবো স্যার? দুইটি সংখ্যার যোগফল নির্ণয়ের ফ্লোচার্ট এবং অ্যালগরিদম। আমি দুইটি সংখ্যা যোগ করা দেখাবো, বিয়োগ, গুণ, ভাগ এবং গড় নির্ণয় তুমি নিজেই পারবা। দুইটি সংখ্যা, তিনটি সংখ্যা তুমি পারবা। আসলে আমরা লিখে রাখি তোমার সুবিধার জন্য, লিখলাম দুইটি সংখ্যার যোগফল নির্ণয়ের ফ্লোচার্ট and algorithm. ওকে, আজকে আমরা এই প্রশ্নটা সলভ করব। ওকে, এছাড়া আরো অনেক প্রশ্নগুলো সলভ করব। আসলে দেখো, আমরা বলেছিলাম প্রথমে কিন্তু বলেছিলাম এই সাইনটাতে কি বোঝায় তুমি নিশ্চয়ই বুঝতে পারতেছো। কিছুক্ষণ আগে তোমাকে আমি দেখিয়েছি। এই সাইনটা দিয়ে বোঝায় শুরু এবং শেষ। শুরু এবং কি বোঝায়? শেষ। তাহলে আমি ফার্স্ট এইটা সাইনটা দিলাম, এটা দিয়ে শুরু স্টার্ট করব। প্রথমে স্টার্ট করব, স্টার্ট। দুইটি সংখ্যা নিতে বলছে। দুইটি সংখ্যার কি নির্ণয় করতে বলছে? যোগফল নির্ণয়। তাহলে দুইটি সংখ্যা, তাহলে দুইটি চলক নিতে হবে এখানে। আমি যদি দুইটি সংখ্যা বলেই দিই, একটা হচ্ছে 4, একটা হচ্ছে 5, 4, 5 যোগ করলে 9 হয়। এটা ক্লাস 1 এর বাচ্চাও পারে, কিন্তু তোমাকে তো ফ্লোচার্ট, অ্যালগরিদম এবং সি প্রোগ্রাম করতে হবে। সেই জন্য আমাকে দুইটা চলক নিতে হবে। চলক কাকে বলে সেটা আসলে চলক যে সংখ্যার নির্দিষ্ট মান নাই, পরিবর্তনশীল, যে রাশির মান পরিবর্তনশীল সেটা হচ্ছে চলক। আমি দুইটি রাশি নিব। আসলে দুইটি রাশি, প্রথম নিলাম, একটা নিলাম এ, একটা বি। এখানে তুমি এ বি না নিয়ে অন্য সংখ্যা নিতে পারো, এক্স ওয়াই, তারপর নিতে পারো ওয়াই জেড, তোমার ইচ্ছা। আমি আমার পছন্দ এ বি, সেই জন্য আমি এ বি নিলাম। আচ্ছা, প্রথমে আমি শুরু করেছি। প্রথমে কি করেছি স্যার? শুরু করেছি। শুরু করার পরে কি করতে হয়? ইনপুট করতে হয়, তাই না? আমি মনস্থির করলাম যে হ্যাঁ আমি চাটা বানাবো, তাহলে ইনপুট করতে হবে। বা আমি চিন্তা করলাম যে আমি একটা আপেল খাবো, তাহলে প্রথম কাজটা হচ্ছে আপেলটা আমি কিনলাম, এবার আমি খাবো, ইনপুট দিতে হবে। তাহলে আমি ইনপুট, যে কোনো কাজই করি না কেন, স্টার্টের পরে, শুরুর পরে আমাকে ইনপুট দিতেই হবে। তাহলে ইনপুটের সাইনটা তোমার মনে আছে, চিহ্নটা। ওকে, ইনপুট এ এবং বি। আচ্ছা বলো তো, এ এবং বি কেন দিয়েছি? নিশ্চয়ই তুমি বুঝতেছো, যেহেতু দুইটি সংখ্যা বলা হয়েছে সেই জন্য আমি এ এবং বি দিয়েছি। যদি তিনটি সংখ্যা বলতো তাহলে কি হতো? তাহলে তো এ বি, এবার তুমি বলো কি হবে? এ বি, আয়টা হয়ে যাবে সি। তাহলে তিনটি সংখ্যা, চারটি সংখ্যা হলে কি হবে? এ বি সি ডি। ওকে, তাহলে আমরা ইনপুট করেছি দুইটি সংখ্যা, সেই জন্য আমরা উপরে লিখে রেখেছি দুইটি সংখ্যার যোগফল। তাহলে ইনপুট দিলাম এ বি। আচ্ছা, কি নির্ণয় করতে বলছে? যোগফল। যোগের ইংলিশ হচ্ছে সামেশন, সামেশনের শর্ট ফর্ম হচ্ছে সাম। তাহলে আমি কি লিখলাম? সাম ইকুয়ালস টু এ প্লাস বি। আচ্ছা লক্ষ্য করো তো, এবার একটু লক্ষ্য করো। হ্যাঁ, সাম ইকুয়ালস টু এ প্লাস বি। সাম কেন দিলাম? আমি সাম দিলাম এই জন্য যে আমি যোগ নির্ণয় করছি, আমি কিন্তু বিয়োগ নির্ণয় করছি না, ভাগ নির্ণয় করছি না। তাহলে আমি এখানে সাম দিয়েছি। আচ্ছা, তাহলে এবার একটু আমরা অন্য ধাপে গিয়ে বলি। প্রথমে শুরু করেছি, তারপরে ইনপুট করেছি, তারপর যোগফল নির্ণয় করেছি। আপেলটা, ধরো একটা আমি আপেল খাবো, আপেলটা প্রথমে শুরু করলাম, কিনে নিয়ে আসলাম বাজার থেকে, শুরু করলাম, ইনপুট করলাম, পেটের মধ্যে গেল। এবার পেট কি করবে? প্রসেস করবে। এই যে প্রসেসিং হচ্ছে, সাম প্রসেস করছে। প্রসেস করার পর একটা আউটপুট পাওয়া যাবে নিশ্চিত, তাই না? আউটপুট কি হবে তুমি সেটাই বুঝতেছো। তাহলে এটার আউটপুটটা আমরা লিখবো, রেজাল্ট লিখে দিব। আউটপুটের সাইনটা কি বলো? আউটপুটের সাইনটা নিশ্চয়ই বাঁকা, তাই না? তোমাকে কিছুক্ষণ আগে আমি দেখিয়েছি, এরকম বাঁকা সামুদ্রিকের মতো। আমি এখানে আউটপুটটা আমি প্রিন্ট দিয়ে দিতে পারি বা রেজাল্ট। এখানে আমি রেজাল্ট লিখতে পারি বা প্রিন্ট সাম লিখতে পারি, বা এরকম ভাবে আমি সামটা দিতে পারি। হ্যাঁ, লিখলাম, প্রিন্ট লিখে দিলাম, প্রিন্ট সাম। তার মানে আমি সামটা ছাপাবো, সামটা নির্ণয় করবো। কি নির্ণয় করবো? সাম। এবার আমার কাজ শেষ, এন্ড।
এন শেষ। এই হয়ে গেল দুইটি সংখ্যার যোগফল নির্ণয়ের ফ্লো চার্ট, একদম ইজি তাই না? আবার লক্ষ্য করো, আমি আরেকবার তোমার জন্য একটু রিভিউ করছি। দেখো প্রথমে শুরু করেছি, শুরু সাইন বা চিহ্ন হচ্ছে এটা, এরপর আমি ইনপুট করেছি, ইনপুটের চিহ্ন হচ্ছে বাঁকা। এই বাঁকা চিহ্ন যদি তুমি না দাও তাহলে তোমার এটা কিন্তু কাটা যাবে। তুমি যদি সহজ সোজা চিহ্ন দাও, আয়তক্ষেত্রের মতো দাও, তাহলে এটা কাটা যাবে। কেন কাটা যাবে? কারণ হচ্ছে এখানে ইনপুটের সাইন হচ্ছে বাঁকা, সামুদ্রিকের মতো, অবশ্যই তোমাকে বাঁকা সাইনটা ইউজ করতে হবে। এরপর প্রসেসিং, যেটা প্রসেসিং সাইনটা হচ্ছে আয়তক্ষেত্রের মতো, এখানে এই সাইনটা বা এই চিহ্নটা ইউজ করতে হবে। তাহলে প্রথম শুরু করলাম, ইনপুট দিলাম, প্রসেস করলাম, আউটপুট দিলাম, এরপর আমি শেষ করে দিলাম। এই যে এটি কি হয়ে গেল, দুইটি সংখ্যা যোগফল নির্ণয়ের ফ্লো চার্ট। এবার আসে অ্যালগরিদম। কিছুক্ষণ আগে কিন্তু তোমাকে অ্যালগরিদম নিয়ে উদাহরণ দিয়েছিলাম, মনে আছে তো? উদাহরণটা দিয়েছিলাম, চায়ের উদাহরণ দিয়েছিলাম, বলেছিলাম চা বানানোর রেসিপি। তাহলে আমি যে এই ফ্লো চার্টটা তৈরি করেছি, ফ্লো চার্টটা তৈরি করতে করতে আমার যা যা লাগছে সেটাই হচ্ছে অ্যালগরিদম। তাহলে প্রথম ধাপ, অ্যালগরিদমে ধাপে ধাপে লিখতে হবে। প্রথম ধাপ কি হবে? শুরু করলাম, দেখো এদিকে আমি লিখে রাখছি এখানে অ্যালগরিদম, অ্যালগরিদম। ওকে, অ্যালগরিদমের প্রথম ধাপ, ধাপ 1। ধাপ 1 কি করব? প্রথম ধাপ আমরা কি করেছি? শুরু করেছি। স্টার্ট, ইংলিশে লিখতে পারো স্টার্ট করি বা শুরু করি, লিখলাম শুরু করি, লিখলাম শুরু করি। ধাপ 2, বলো, তুমি বলবা, প্রিয় শিক্ষার্থী তুমি বলবা দ্বিতীয় ধাপে আমরা কি করেছি। বলো, প্রথম ধাপ শুরু করি, দ্বিতীয় ধাপে কি করেছি? দ্বিতীয় ধাপে ইনপুট করেছি। কি করেছি? ইনপুট, দুইটা চলক ইনপুট করেছি। তাহলে এ এবং বি এর মান গ্রহণ করি। ওকে, এ এবং বি, এ এবং বি এর মান গ্রহণ করি। ধাপ 3, আচ্ছা ধাপ 3 বলো তো আমরা কি করেছি? ধাপ 3 আমরা প্রসেস করেছি, প্রসেসিং প্রক্রিয়াকরণ করেছি। কি করেছি? সাম ইকুয়ালস টু এ প্লাস বি এর মান নির্ণয় করেছি। তাহলে সাম, তাহলে আমি এখানে লিখে দিলাম সাম ইকুয়ালস টু এ প্লাস বি নির্ণয় করি, নির্ণয় করি। ওকে, বলো চতুর্থ ধাপ, প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপ, চতুর্থ ধাপ। চতুর্থ ধাপ আমরা কি করেছি? সাম প্রিন্ট করেছি। দেখলাম ধাপ 4 এ সাম প্রিন্ট করি, সাম প্রিন্ট করি। শেষ ধাপ, শেষ ধাপ তুমি নিজেই পারছো, শেষ করি। ওকে, তাহলে এটা বোঝাচ্ছে ফ্লো চার্ট। এটার নাম কি? ফ্লো চার্ট। তাহলে ফ্লো চার্ট কোনটা? প্রবাহ চিত্র। ফ্লো চার্টের বাংলা অর্থ প্রবাহ চিত্র। এই চিত্রটা হচ্ছে ফ্লো চার্ট, আর এটা হচ্ছে অ্যালগরিদম। অ্যালগরিদমটা হচ্ছে ফ্লো চার্টটা দেখে দেখে বর্ণনা করার নাম হচ্ছে অ্যালগরিদম। ক্লিয়ার বন্ধুরা? ওকে, এখন আমি কিন্তু একটা ফ্লো চার্ট করিয়েছি, তুমি কিন্তু অটোমেটিক এখন রাইট নাও এখন তুমি 5টা ফ্লো চার্ট করতে পারবে। তোমার মাথা থেকে এই চলে আসবে 5টা ফ্লো চার্ট। বলবো যে স্যার কিভাবে? একটু তোমাকে আমি হিন্টস দিচ্ছি, তুমি 5টা ফ্লো চার্ট করে দিবা। এগুলো হচ্ছে অ্যালগরিদম। অ্যালগরিদম সবাই ক্লিয়ার, বুঝতে পেরেছো নিশ্চয়ই? আমি এখন অ্যালগরিদমটা মুছে দিব, ফ্লো চার্টটা তোমাকে আমি দেখাবো। অ্যালগরিদমটা মুছে দিলাম। ওকে, ভিডিওটা তুমি শেয়ার করে দাও স্যার, অন্যরা উপকার হবে, উপকৃত হবে। যাদের উপকৃত হবে তোমার জন্য দোয়া করবে ইনশাআল্লাহ, আমাদের জন্য দোয়া করবে ইনশাআল্লাহ। ওকে, দেখো এদিকে আমরা কি করেছি? দুইটি সংখ্যার যোগফল। আচ্ছা, যোগ না দিয়ে যদি আমি বিয়োগ বলি, তাহলে বিয়োগ বলে দিই যদি এখানে বিয়োগফল। আচ্ছা, বিয়োগফল। ওকে, বিয়োগের ইংলিশ কি? বিয়োগের ইংলিশ হচ্ছে সাবস্ট্রাকশন, তাই না? বিয়োগের ইংলিশ হচ্ছে সাবস্ট্রাকশন। সাবস্ট্রাকশনের শর্ট ফর্ম হচ্ছে সাব বা সাবট্রাকশন বলতে। তাহলে দেখো বিয়োগটা আমি পাশে লিখছি। প্রথমে স্টার্ট, যে কোনো কাজ আমি শুরু করব স্টার্ট, এরপরে কাজ কি? ইনপুট। মনে আছে তো? এরপরে কাজ কি স্যার? ইনপুট করা। তাহলে ইনপুট করব, ইনপুট এ এবং বি, দুইটি সংখ্যা। এখানে জাস্ট সামের জায়গায় আমি কি লিখে দিব? সামের জায়গায় লিখব সাব, সাব ইকুয়ালস টু এ মাইনাস বি। ওকে, প্রসেস করলাম। তারপরে আমরা কি করব? প্রিন্ট, প্রিন্ট সাব। এটা বাঁকা চিহ্ন যেহেতু আউটপুট চিহ্ন। এরপর এন্ড, শেষ। দেখলা কত সহজ। যদি তুমি একটা বুঝতে পারো তাহলে তোমার জন্য একদম ইজি, একদম ইজি হয়ে যাবে। তাহলে যোগেরটা গেল, এটা হচ্ছে বিয়োগেরটা। শুরু করলাম, ইনপুট দিলাম এ এবং বি, সাবট্রাকশনে সাব লিখলাম, সাব ইকুয়ালস টু এ মাইনাস বি। এরপর আমি প্রিন্ট করলাম, প্রিন্ট দিয়ে সাব দিলাম, এরপর এন্ড, শেষ করে দিলাম। তাহলে আমি দুইটি সংখ্যা যোগ করে ফেললাম, বিয়োগ করে ফেললাম। গুণেরটা আশা করি তুমি পারবা, তাই না স্যার? গুণেরটা কি হবে বলো তো? গুণেরটা এখানে সব ঠিক আছে,
এখানে মাল্টিপ্লাইয়ের জন্য MUL ইকুয়ালস টু A স্টার B। কম্পিউটারে গুণ চিহ্নটা স্টার দিয়ে গুণ চিহ্ন বোঝায়, সেজন্য আমরা স্টার দিব A স্টার B। এবার প্রিন্ট দিয়ে দিব MUL, ব্যাস হয়ে গেল দুটি সংখ্যার গুণফল। ভাগের ইংলিশ কি নিশ্চয়ই জানো, ভাগের ইংলিশ হচ্ছে ডিভিশন। তাহলে ডিভিশনের শর্ট ফর্ম কি DIV। তাহলে এখানে শুধু চেঞ্জটা কোথায়, চেঞ্জটা হচ্ছে এইখানে DIV ইকুয়ালস টু A ভাগ B। কম্পিউটার এইভাবে ভাগ চিহ্নটা নাই স্যার, এইভাবে ভাগ চিহ্ন তুমি দিতে পারবে না, তাহলে কিভাবে ভাগ চিহ্ন দিতে হবে, স্ল্যাশ দিয়ে A/B, দ্যাট মিন্স ভাগ বোঝাচ্ছে। ওকে, তাহলে আমরা কি করলাম, আমরা কিন্তু 4টা ফ্লো চার্ট করে ফেলেছি। কয়টা ফ্লো চার্ট করেছি প্রিয় শিক্ষার্থীরা, 4টা ফ্লো চার্ট করেছি। কি কি, দুইটি সংখ্যার যোগ, দুইটি সংখ্যার বিয়োগ, দুইটি সংখ্যার গুণ এবং দুইটি সংখ্যার ভাগ। ক্লিয়ার স্যার? ওকে, ঠিক আছে, চলে যাই আমরা, সামনে চলে যাই, আমরা একটু মেসেজ দেখে আসি কারো কোনো প্রবলেম আছে কিনা। যদি প্রবলেম থাকে তাহলে আমরা প্রবলেম নিয়ে একটু আলোচনা করব তোমাদের। ওকে, অনেক কমেন্টস আসছে। হ্যাঁ, অনেকে থ্যাঙ্কস জানাইছো। ওকে, ওয়েলকাম স্যার। ঠিক আছে, আর স্যার চ্যাপ্টার কি লিখলাম যে যারা কিছু বোঝা যাচ্ছে না, অনেকে থ্যাঙ্কস জানাইছো। ঠিক আছে, এখন অনেকে বলছো দেখা যাচ্ছে না, এখন দেখা যাচ্ছে স্যার, এখন ক্লিয়ার দেখা যাচ্ছে, তাই না স্যার? স্যার সাউন্ড হয় বাট লেখা ক্লিয়ার দেখা যায় না স্যার, এখন মনে হয় কিছুটা ক্লিয়ার হয়েছে। ওকে স্যার, আমরা একটু করলাম, টেকনিক্যাল প্রবলেমের কারণে একটু দেখা যাচ্ছে না। ওকে, এরপর যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে স্যার, কোশ্চেনগুলো বলতে পারো মেসেজের মাধ্যমে, আমি দেখবো, আমার যে মোবাইল হাতে যে মোবাইলটা সেটা দিয়ে দেখবো, কোনো প্রবলেম থাকলে সেটা দিয়ে আমরা তোমাদের সলভ করে দেবো। ওকে, চলে আসি। ওকে স্যার, আসো আমরা এখন দেখলাম 4টা ফ্লো চার্ট দেখলাম। 4টা ফ্লো চার্ট কি কি আবার বলছি তোমার জন্য, সেটা হচ্ছে দুটি সংখ্যার যোগ, বিয়োগ, গুণ, ভাগ। এখন আমরা দেখবো দুইটি বা তিনটি সংখ্যার গড় নির্ণয়। কি দেখবো স্যার? দুইটি সংখ্যার গড় নির্ণয়। আচ্ছা, দুইটি সংখ্যা বলে তো তুমি তিনটি সংখ্যা অনায়াসে পারবা, তাহলে গড় নির্ণয় করবো। গড়ের ইংলিশ কি? গড়ের ইংলিশ হচ্ছে অ্যাভারেজ। তাহলে প্রথমে স্টার্ট, এরপর আমি ইনপুট করব। ইনপুট দুটি সংখ্যা যেহেতু A এবং B, ইনপুটের সাইন বাঁকা, আমি কিন্তু বারবার বলছি ইনপুটের সাইন কি বাঁকা। ওকে, এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে যে অ্যাভারেজ দেখব। অ্যাভারেজের শর্ট ফর্ম হচ্ছে ABG, A প্লাস B ভাগ দিব 2 দিয়ে। কেন 2 দিয়ে ভাগ দিয়েছি? গড় নির্ণয় করতে হলে যতগুলো সংখ্যা থাকে ঠিক তত দিয়ে ভাগ দিতে হয়, এটা সবাই জানো। ওকে, আচ্ছা বলো এখানে কি সাইন ইউজ করব আমি? সবাই নিশ্চয়ই বলতে পারছো। এখানে আমরা ইউজ করব প্রসেসিং সাইন ইউজ করব, এই প্রসেসিং সাইন ইউজ করেছি। ওকে, এরপর আমি নিচে এটা রেজাল্ট দেব। এখানে আমরা লিখব, সরি, এখানে প্রিন্ট দিব, প্রিন্ট অ্যাভারেজ এভিজি অ্যাভারেজ। এই সাইনটা আউটপুট সাইন বাঁকা হবে। এরপর আমরা যেটা করব এন্ড, শেষ এন্ড। তাহলে আমরা যেটা দেখতে পেলাম এটা হচ্ছে দুইটি সংখ্যার গড় নির্ণয়। দুইটি সংখ্যার কি নির্ণয় স্যার? গড় নির্ণয়। শুরু করলাম, ইনপুট করলাম AB, তারপরে A প্লাস B ভাগ যোগ, এরপর প্রিন্ট অ্যাভারেজ, এরপর এন্ড। এটা ফ্লো চার্ট করলাম। অ্যালগরিদম নিশ্চয়ই তুমি পারবা। অ্যালগরিদম হবে যে প্রথমে শুরু করব, এরপরে A এবং B এর মান গ্রহণ করব, এরপর হচ্ছে অ্যাভারেজ A প্লাস B ভাগ যোগ নির্ণয় করে, এরপর প্রিন্ট অ্যাভারেজ নির্ণয় করে, এরপর এন্ড শেষ করি। এটা হচ্ছে অ্যালগরিদম। আচ্ছা, আমি তো দুটি সংখ্যা করে দিলাম, তুমি তিনটি সংখ্যা পারবা না স্যার? কি বলো স্যার? অবশ্যই পারতেই হবে, কেন পারবো না স্যার? অবশ্যই তুমি পারবাই। তাহলে ABC, A প্লাস B প্লাস C ডিভাইডেড বাই কি হবে? 3। ওকে, হয়ে গেল তিনটি সংখ্যার গড় নির্ণয়। তাহলে আমরা 5টা ফ্লো চার্ট দেখলাম, যোগ, বিয়োগ, গুণ, ভাগ, গড়। আচ্ছা, সামনে আমরা আরো ফ্লো চার্ট দেখব। ফ্লো চার্ট অ্যালগরিদমগুলো আজকে অনেকখানি এগিয়ে ফেলবে। এখন আমরা দেখব ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের ফ্লো চার্ট। এগুলো কবি রাইট সাইড কালো আমরা আমি নেই পাই না, এগুলো রাইট সাইড কালো আমরা খুবই রুম। আমরা কি দেখব এখন? ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের ফ্লো চার্ট। আসলে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হলে, সমদ্বিবাহু ত্রিভুজ ক্ষেত্রফল নির্ণয় করতে হলে তোমাকে একটা সূত্র জানতে হবে। এই সূত্রটা সবাই জানো, একদম ইজি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাই না স্যার? তাহলে আমি প্রথম কাজ হচ্ছে আমার শুরু করা। প্রতিটা ক্ষেত্রে প্রথম কাজ কি? শুরু করা, স্টার্ট।
স্টার্ট করার পরে আমাকে ইনপুট করতে হবে। আসলে আমি ইনপুট করব, ইনপুট ইনপুট বি এবং এইচ। আচ্ছা স্যার বলো তো, কিছুক্ষণ আগে আমি ইনপুট করেছিলাম এ এবং বি, কিন্তু এখন ইনপুট বি এবং এইচ কেন করেছি? বি দিয়ে হচ্ছে বেস, বি দিয়ে কি বোঝায়? বেস। আর বেসের শর্ত হচ্ছে বি, আর এইচ দিয়ে বোঝায় হাইট। হাইট মানে হচ্ছে উচ্চতা, উচ্চতার শর্ত এইচ দিলাম। তাহলে আমি ইনপুট করলাম কি বি এবং এইচ। ওকে, ভূমি এবং উচ্চতা। এবার আসো আমরা সূত্রটা দেখবো। লিখলাম এরিয়া, এরিয়া ইকুয়ালস টু হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। ব্যাস, এটা প্রসেসিং, প্রক্রিয়াকরণ করলো এটা। এরপর আমি প্রিন্ট করে দিব, প্রিন্ট এরিয়া। এটা আউটপুট, আউটপুট সাইড। যেহেতু এটা আউটপুট সাইড সেহেতু এটা বাঁকা হবে, হ্যাঁ, আউটপুট সাইডটা প্রিন্ট বাঁকা হলো। এরপর আমি এন্ড শেষ করে দিলাম। তাহলে আমি প্রথমে ইনপুট করেছি কি? ইনপুট করেছি বি এবং এইচ। আমরা একটু সুন্দর করে চেষ্টা করছি। তাহলে প্রথম দেখো শুরু করেছি স্টার্ট, স্টার্টের পর আমরা ইনপুট করেছি বি এবং এইচ। বি এইচ কেন করেছি? ভূমির জন্য বেসের জন্য বি এবং হাইট উচ্চতার জন্য এইচ ইনপুট করেছি। এরপর আমি ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র দিয়েছি, তোমরা সবাই জানো ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র তোমরা ছোটবেলায় পড়েছিলাম যে এরিয়া ইকুয়ালস টু হাফ ইনটু বি ইনটু এইচ, হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। তাহলে হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। তো প্রিন্ট করে দিলাম এরিয়া। এরপর শেষ অ্যালগরিদমটা কি হবে সহজে তুমি বুঝতে পারতেছো। প্রথম হচ্ছে শুরু করব, ভূমি এবং উচ্চতা মান গ্রহণ করব, এরিয়া ইকুয়ালস টু হাফ ইনটু বি ইনটু এইচ নির্ণয় করব, এরিয়া প্রিন্ট করব, এরপর শেষ করে দিব। তাহলে এটা আমরা দেখতে পাচ্ছি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় ফ্লো চার্ট। এই ফ্লো চার্ট থেকে আমরা অ্যালগরিদমটা নির্ণয় করতে পারি। ত্রিভুজের ক্ষেত্রফল এখন আমরা আরো ফ্লো চার্ট আর ফলে সেটা হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল। বৃত্তের ক্ষেত্রফল দেখো, আচ্ছা বৃত্তের ক্ষেত্রফলের সূত্রটা তুমি বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর স্কয়ার, তাই না স্যার? ওকে, তাহলে আমি ইনপুট করব কি কি? ইনপুট এখানে আমি ত্রিভুজের ক্ষেত্রে কি কি ইনপুট করেছিলাম? বি এবং এইচ। লক্ষ্য করে দেখো, হাফ কিন্তু আমি ইনপুট করি না। হাফ ইনপুট করেছি? না না, হাফ ইনপুট করি নাই। তাহলে এখানে বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর স্কয়ার, তুমি জানো পাই আর স্কয়ার। ওকে, তাহলে এখানে কিন্তু আমি পাইটাকে ইনপুট করব না। তাহলে ইনপুট করব কি? আর, যেহেতু আর স্কয়ার এখানে আমি ইনপুট করব আর। তাহলে ইনপুট দিলাম এখানে আমি আর। ওকে, আর দিয়ে কি বোঝায় স্যার? আর দিয়ে বোঝায় রেডিয়াস। রেডিয়াস মানে হচ্ছে ব্যাসার্ধ। তাহলে এখানে আর লিখলাম, এরিয়া লিখব। এখানে আমি পাই আর স্কয়ার, পাই লিখলাম, অথবা তুমি ইচ্ছা করলে পায়ের মানও দিয়ে দেবে, পাই ইনটু আর ইনটু আর। পায়ের মানটা আমরা জানি, পায়ের মান কত? পায়ের মান হচ্ছে আমরা জানি যে পায়ের মান পাই ইকুয়ালস টু 3.1416। ইচ্ছা হলে পায়ের মানটা এখানে দিতে পারো। ওকে, আমি আর ইনটু আর লিখলাম কেন? তুমি বলতে পারো আর স্কয়ার আছে। সি ভাষায় এক্সপ্রেশনগুলো এভাবে লিখতে হয়, আর ইনটু আর লিখতে হয়, আর স্কয়ার দিলে সে ক্যাচ করবে না। ওকে, তাহলে প্রিন্ট এরিয়া এবার শেষ। তাহলে আমরা যেটা দেখতে পেলাম যে বৃত্তের ক্ষেত্রফল, বৃত্তের ক্ষেত্রফল আমরা কি কি দেখলাম? শুরু করব, ইনপুট করলাম রেডিয়াস, এরপর এরিয়া নিয়ে পাই ইনটু আর, এরপর প্রিন্ট করে দিলাম এরিয়া, এরপর শেষ এন্ড করে দিলাম। তাহলে আমরা কয়টা ফ্লো চার্ট করলাম স্যার? কয়টা? আমরা একটু গুনে নেই। দুটি সংখ্যার যোগ, বিয়োগ, গুণ, ভাগ, গড়, ত্রিভুজের ক্ষেত্রফল, বৃত্তের ক্ষেত্রফল, টোটাল 7টা ফ্লো চার্ট করেছি আজকে। এবং এখন দেখবো আমরা সেলসিয়াস থেকে ফারেনহাইট এবং ফারেনহাইট থেকে সেলসিয়াস তাপমাত্রায় কিভাবে রূপান্তর করা যায়। আসুন লক্ষ্য করুন, টেনশন দাও, ফুলে টেনশন দাও। ওকে, কমেন্টসগুলো আমরা একটু দেখে আসি। ও এবিজি দিয়ে অনেকে, এবিজি মানে হচ্ছে অ্যাভারেজ স্যার। এবিজি দিয়ে যারা বুঝতে পারছো না, এবিজি দিয়ে অ্যাভারেজ বোঝাচ্ছে। ওকে,
রে সাইট, হ্যাঁ হ্যাঁ, অনেকে ঠিক আছে দেখছো, ঠিক আছে। সৌম্য লিখেছো, সৌম্য সুরবল লিখেছো যে পুরাগুলো পুরাগুলো কি বোঝাচ্ছে এটা আমি বুঝতে পারছি না, দেখা যাচ্ছে না ক্লিয়ার স্যার। এখন মনে হয় দেখা যাচ্ছে স্যার, আমরা একটু ইয়ে করেছিলাম। সবকিছু ঘোলা অন্ধকার লাগে স্যার। তারপর আমরা দেখতেছি স্যার, টেকনিক্যাল ইয়েতে দেখতেছি স্যার, ঠিক করা যায়। ওকে, দেখো এদিকে যারা দেখছো ভিডিওটা শেয়ার করে দাও, শেয়ার করে দিলে বন্ধু বান্ধবী ওরা উপকার করবে। ওকে, এখন আমরা দেখবো সেলসিয়াস তাপমাত্রাকে ফারেনহাইট করা যায় কিভাবে। সেলসিয়াস সি থেকে এফ, সেলসিয়াসকে ফারেনহাইট আমি এটা করে দিব তোমাদেরকে, আর তুমি করবে কোনটা, তুমি করবে এটা। এস ডাব্লিউ থাকবে তোমার, এইচ ডাব্লিউ তোমার হচ্ছে ফারেনহাইট থেকে সেলসিয়াস। আমি তাহলে সেলসিয়াস থেকে ফারেনহাইট করে দিব, তুমি ফারেনহাইট থেকে সেলসিয়াসটা তুমি করবে। প্রথমে ইনপুট করতে হবে, প্রথমে স্টার্ট করলাম। যে কোনো কাজ করতে হলে আমাদের দেখতেছো তুমি অলরেডি আমি যতগুলো ফ্লো চার্ট করেছি প্রত্যেকটা ফ্লো চার্টে কিন্তু স্টার্ট থাকে, স্টার্টের পরে কিন্তু ইনপুটও দিতে হয়, তাই না স্যার? স্টার্ট হবে, স্টার্টের পরে ইনপুট, আর সর্বশেষ কি থাকবে, আউটপুটও থাকবে এবং এন্ডও থাকবে, শেষও থাকবে। তাহলে স্টার্টের পরে শুরু করবে, স্টার্টের পরে শুরু করলাম, সরি স্টার্টের পরে হচ্ছে ইনপুট সি দিলাম। সি দিয়ে কি বোঝায়? সি দিয়ে সেলসিয়াস বা সেন্টিগ্রেড তাপমাত্রা। আসো সেন্টিগ্রেড তাপমাত্রা কোনটা? ইনপুট সেন্টিগ্রেড তাপমাত্রা সবাই বুঝতেছো, তুমি বাসায় যে অবস্থান করতেছো আর আমি যেখানে অবস্থান করতেছি, নারায়ণগঞ্জ কলেজে অবস্থান করতেছি। নারায়ণগঞ্জ কলেজে এই রুমের মধ্যে যে টেম্পারেচার, সেই রুমের টেম্পারেচার বা বাইরে যে টেম্পারেচার, সেটাকে বলছে সেলসিয়াস টেম্পারেচার বা সেন্টিগ্রেড তাপমাত্রা। ওকে, আর ফারেনহাইট টেম্পারেচার আমরা কোনটা, যেটা ফারেনহাইট স্কেলে মাপা হয় সেটা ফারেনহাইট টেম্পারেচার, যেটা সেলসিয়াস স্কেলে মাপা হয় সেটা হচ্ছে সেলসিয়াস টেম্পারেচার। ফারেনহাইট স্কেলে কোনটা মাপা হয় তোমাকে আমি একটা উদাহরণ দিচ্ছি। যেমন ধরো জ্বর যদি হয়, থার্মোমিটার দিয়ে তোমাকে টেম্পারেচার মাপা হয়, হিউম্যান বডির মধ্যে যে টেম্পারেচারটা সেটা ফারেনহাইট স্কেলে মাপা হয়, সেই জন্য ওটাকে আমরা বলি ফারেনহাইট টেম্পারেচার। যেমন কারো আছে 99, 100, ওটা হচ্ছে ফারেনহাইট স্কেলে দেখাইছে। ওকে, তাহলে আমি প্রথমে ইনপুট দিলাম কি, সেলসিয়াস টেম্পারেচার সি। এবার আসো সেলসিয়াস কে যদি আমি ফারেনহাইট, সেলসিয়াস কে যদি আমি ফারেনহাইট নিয়ে লিখে যাই, F equals to 9C, 9 into C by 5 plus 32। এই সূত্রটা তোমাকে ডেফিনেটলি মনে রাখতেই হবে। যারা সায়েন্স আছে এই সূত্রটা পাবে, যারা সায়েন্স আছে এই সূত্রটা তোমরা জানো। তাহলে সেলসিয়াস থেকে ফারেনহাইট নিতে হলে 9C by 5 plus 32, এই সূত্রটা আমরা দিলাম। এরপরে আমরা প্রিন্ট করে দেব, প্রিন্ট, এখানে কিন্তু তুমি রেজাল্ট লিখতে পারো। ওকে, আমরা প্রিন্ট করে দিলাম, প্রিন্ট এফ, এটা বাঁকা হবে, এরপর আমি শেষ করে দিলাম। ওকে, প্রিয় শিক্ষার্থীরা, এটা আমি তোমাকে করে দিলাম সেলসিয়াস থেকে ফারেনহাইট, আমার বাড়ির কাজ দিয়ে দিলাম ফারেনহাইট থেকে সেলসিয়াস। কি বলো, পারবা না? আশা করি পারবা। তাহলে আবার একটু তোমাকে এটা আমি অ্যালগরিদমটা বুঝিয়ে দিচ্ছি। অ্যালগরিদম স্টার্ট, প্রথমে আমি শুরু করব, এরপরে ইনপুট করব, যেই টেম্পারেচারটা দিয়েছে সেটা হচ্ছে সেলসিয়াস টেম্পারেচার, ইনপুট করলাম। এরপর সেলসিয়াসকে ফারেনহাইট নেওয়ার যে সূত্রটা, সেই সূত্রটা আমি দিয়েছি। এরপর প্রিন্ট করেছি ফারেনহাইট, এরপর আমরা এন্ড করে দিয়েছি, শেষ করে দিয়েছি। তার মানে তুমি এটা অ্যালগরিদমটা সহজেই পারো। তোমাদের যাদের সি প্রোগ্রাম নিয়ে প্রবলেম আছে, আমরা সিকোয়েন্স অনুযায়ী ধারাবাহিকভাবে আমরা একটা পর একটা আগাচ্ছি, যাতে তুমি একটার পর একটা ভিডিওগুলো যদি দেখতে থাকো তাহলে তোমার জন্য ক্লিয়ার হবে। সেজন্য আমরা ধারাবাহিকভাবে আগাচ্ছি। প্রথমে চ্যাপ্টার 3 করেছি, লাইভ দেখেছি, এরপর চ্যাপ্টার 4, আজকে চ্যাপ্টার 5। এরপর সামনে যে ক্লাস লাইভে আসবো, সেই লাইভের ক্লাসে কারিজমান স্যার তোমাদের জন্য সি প্রোগ্রাম নিয়ে আসবে, সি প্রোগ্রাম দেখবো। ওকে, আজকে ফ্লোচার্ট অ্যালগরিদম সম্পর্কে যত তোমার প্রবলেমগুলো আছে আমাকে বলতে পারো, আমি সেগুলো সলভ করে দেবো ইনশাআল্লাহ। ওকে, আসো আমরা আরেকটা টপিক, আরেকটা ফ্লোচার্ট দেখবো। এই ফ্লোচার্টটা দেখে আজকে আমাদের লাইভটা শেষ করবো। লাস্ট যে ফ্লোচার্ট, যে ফ্লোচার্ট সেটা হচ্ছে তিনটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা, তিনটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা নেই, তিনটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা
বড় সংখ্যা নির্ণয়ের ফ্লোচার্ট এবং অ্যালগরিদম। আচ্ছা, আমাকে কি বলছে তিনটি সংখ্যা কি কি? একটা 10, একটা 15, একটা 20। যদি বলে তাহলে আমি নিজেই জানতাম 20 বড়। তা আমি কেন, তুমি জানো, ছোট বাচ্চাও জানে যে তিনটি সংখ্যার মধ্যে যদি বলে দেয় 10, 15, 20, বললো তো বড় কোনটা, সবাই জানবে 20 বড়। কিন্তু আমাকে করতে হবে ফ্লোচার্ট, অ্যালগরিদম, সি প্রোগ্রাম করতে হবে। সেজন্য আমি জানি না তিনটির মধ্যে বড় কোনটা। সি প্রোগ্রামে আমি দিব, একটা সংখ্যা দিব, সে ক্যাচ করে বলে দেবে হ্যাঁ এইটাই বড়। আসলে তিনটি সংখ্যার মধ্যে আমি তিনটি সংখ্যা ধরে নিলাম, এ বি সি। এইখানে তিনটি চলক ধরেছি, তুমি অন্য অ্যালফাবেট ইউজ করতে পারো। আমার প্রিয় অ্যালফাবেট এবিসি, সেজন্য আমি এবিসি ধরেছি, তুমি এক্স ওয়াই যেটা ধরতে পারো। ওকে, তাহলে তিনটি সংখ্যার মধ্যে বড় কোনটা আমি জানি না। কিন্তু আমি প্রথমে বললাম যে এ গ্রেটার দেন বি, তাহলে এ কার থেকে বড় হয়েছে? বি বড়। এ বি থেকে বড় হয়েছে এবং এ গ্রেটার দেন সি। এই অ্যাসপেক্টে আমি কিন্তু রাফ করছি, এখনো কিন্তু ফ্লোচার্টে যাইনি, তোমাকে বোঝানোর জন্য রাফ করছি। এই অ্যাসপেক্টে কে বড় স্যার? এই অ্যাসপেক্টে এ বড়, তাই না? এ বি থেকে বড় এবং এ সি থেকে বড়, তাহলে আমি এখানে লিখতে পারি এ বড়। আমি এ কে বড় বানিয়েছি। আচ্ছা, এবার বি কে যদি বড় বানাতে যাই তাহলে লিখব বি গ্রেটার দেন এ এবং বি গ্রেটার দেন সি। এই অ্যাসপেক্টে এই ক্ষেত্রে কে বড়? এই ক্ষেত্রে হচ্ছে বি বড়, বি বড়। আবার যদি সি কে বড় বানাতে যাই তাহলে সি গ্রেটার দেন এ, সি গ্রেটার দেন বি। এই ক্ষেত্রে কে বড়? এই ক্ষেত্রে সি বড়। ওকে, দেখো আমি তিনটাকে বড় বানাইছি। এ কে বড় বানাইছি একবার, বি কে বড় বানিয়েছে একবার, সি কে বড় বানিয়েছে। তুমি বলতে পারো স্যার কেন বানিয়েছেন স্যার তিনটাকে বড়? বলছে তো বড় সংখ্যা নির্ণয় করুন, এই জন্য আমরা বানিয়েছি। দেখো একটু লক্ষ্য করে দেখো, যখন প্রোগ্রামটা রান হবে, সি প্রোগ্রামে তিনটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা রান হলে এরকম হবে এ বি সি লার্জ। ওকে, এর মান তুমি দিয়েছো 70, বি এর মান দিয়েছো 80, এটার মান দিয়েছো 20। আচ্ছা বলো তো কোনটা বড়? বড় হচ্ছে 80 বড়, মানে বি বড়। সে ক্যাচ করবে বি বড়। যদি তুমি এরকম ভাবে বি এর লজিকটা যদি তুমি না দাও, বি এর লজিকটা তুমি দিলা না, তাহলে সে বি কে দেখবেই না। না দেখে বলবে যে এ এবং সি এর মধ্যে বলবে যে এ বড়। কেন এ বড় বলবে? কারণ সে বি এর লজিক তো নাই। আচ্ছা, আবার যদি বলি এবার দিলাম তিনটি সংখ্যা, মানে 700 দিলাম। এটা বলতে এবার কোনটা বড় তুমি বুঝতেছো, কিন্তু 700 এর মান বড়। আচ্ছা, তুমি এর লজিকটা আমি ইউজ না করি তাহলে কি হবে? তাহলে সে এর দিকে যাবেই না, দেখবে বি এবং সি এর মধ্যে, তখন সে বলবে যে বি বড় বলে দিবে। সেই জন্য আমরা সবগুলো লজিক ইউজ করবো। এবার দেখো এটা আমি দিলাম, বলো এবার কোনটা বড়? সি বড়। ধরো আমি আমার ফ্লো চার্টের মধ্যে বা সি প্রোগ্রামের মধ্যে আমি সি এর লজিকটা আনি নাই। সি এর লজিকটা যদি আমি না আনি তাহলে সে কখনোই সি এর দিকে যাবে না, বলবে এই দুটোর মধ্যে দেখবি। তাহলে আমরা দেখতে পাচ্ছি সিনেমাটাকে বড় বানাতে হবে। এবার আসা, তখন আমি রাফ বুঝিয়েছি, এবার ফ্লো চার্টটা করবো। ওকে, আমি কিন্তু তিনটি সংখ্যার মধ্যে কি করছি স্যার? তিনটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয় করতেছি। তোমাদের বাড়ির কাজ হচ্ছে তিনটি সংখ্যার মধ্যে ছোট সংখ্যা। আমি একটু কমেন্টস দেখে আসি স্যার, কমেন্টস গুলো একটু দেখে আসি। হ্যাঁ, 92টা কমেন্টস চলে আসছে, আমরা একটু কমেন্টস দেখে আসি। ঘোলা দেখা যায় স্যার, বারবার ঘোলা আসতেছে। রাসেল, ঘোলা আসতেছে নাকি? সবাই কমেন্টস করতেছে ঘোলা আসতেছে। এখন তো স্যার লাইট দিছি, এখন পরিষ্কার। এদিকে তো স্যার পরিষ্কার দেখা যায়। এতক্ষণ অন্ধকার ছিল, এখন ঠিক আছে। এখন ঠিক আছে স্যার। বলছো আরেকবার বুঝিয়ে দেন। হ্যাঁ স্যার, বুঝিয়ে দিব, বোঝানোর জন্য তো আসছি স্যার তোমাদেরকে। হ্যাঁ স্যার, এদিকটা স্যার পরিষ্কার বুঝা যাচ্ছে। এখন তো স্যার ক্লিয়ার হইতেছে। আশিক আর কমেন্ট করতে স্যার কথা বলতেছে, পাশ থেকে কথা বলতে। স্যার আসলে আমাদের ইয়েতে সমস্যা, তো ওই যে ওয়াইফাই রুমটা একটু ইয়ে আছে, সমস্যা নাই স্যার, ঠিক আছে স্যার, সব ঠিক হয়ে যাবে। আর একটু আলো হলে ভালো হয়। হ্যাঁ, আলো হচ্ছে স্যার, আস্তে আস্তে হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে স্যার। ওকে, কমেন্টস গুলো শেষ। প্রবলেম কিন্তু কেউ দেখলা না, প্রবলেম না লিখলে আমি আর কিছু করার নাই। যে প্রবলেম লিখতে আমি ওই প্রবলেমটাই সলভ করতাম। ওকে, প্রবলেম লিখো নাই, আর কিছু করার নাই। ঠিক আছে, দেখো এদিকে, তারপরে কোনো সমস্যা নাই, সিকোয়েন্স অনুযায়ী দেখে যাও, ইনশাল্লাহ কোনো প্রবলেম হবে না, আমরা আশা করি। ওকে, এখন আমি ফ্লো চার্টটা করবো। দেখো প্রথমে শুরু করবো, স্টার্ট, শুরু করলাম। ইনপুট করবো, ইনপুট এ বি সি। আচ্ছা বলতো ইনপুট এ বি সি কেন নিয়েছি বলো স্টুডেন্ট? ইনপুট এ বি সি এই জন্য নিয়েছি যে তিনটি সংখ্যা, যদি দুটি সংখ্যা হতো তাহলে এ এবং বি নিতাম, তাহলে এ বি সি ইনপুট করেছি।
আচ্ছা এবার তো প্রসেসিং নাই, এবার আমাকে লজিক দেখাচ্ছে, আমি তো জানি না কোনটা বড়, এ বড় না বি বড় না সি বড়, আমি কিন্তু জানি না। এ বড় হতে পারে, বি বড় হতে পারে, সি বড় হতে পারে, তার মানে লজিক। এখানে যেহেতু লজিক দেখাচ্ছে, এখানে আমাকে লজিক সাইন আনতে হবে। আমরা কিন্তু লজিক সাইন তোমাকে দেখিয়েছিলাম, এই যে লজিক সাইন এ গ্রেটার দেন বি। আচ্ছা বলো এখানে এ গ্রেটার দেন বি, এ কার থেকে বড়, বি থেকে বড়, তাহলে আমি এই কন্ডিশনটা ফুলফিল করলাম। এর জন্য আরেকটা কন্ডিশন আছে না স্যার, এ গ্রেটার দেন সি। ওকে আসো এখানে আমি আরেকটা কন্ডিশন ফুলফিল করি, এ গ্রেটার দেন সি। এখানে এ কার থেকে বড় স্যার, সি থেকে বড়, তাহলে দেখো এ বি থেকে বড়, এ সি থেকে বড়, তাহলে আমি কি বলতে পারি, বড় সংখ্যাটা কি হবে, বড় সংখ্যাটা হবে এ। তাহলে এখানে আমি বলতে পারি যে প্রিন্ট লার্জ নাম্বার এ, তাহলে আমি এ কে বড় বানিয়েছি। ওকে, অনেকেই যে ভুলটা করে দিল, এইটাকে সোজা চিহ্ন দিল, কেন স্যার এটা হচ্ছে আউটপুট সাইন, এটা তো প্রসেসিং সাইন না, এটা হচ্ছে আউটপুট সাইন, এটাকে তুমি সোজা দিতে পারো না, এটাকে বাঁকা দিতে হবে, সামগ্রিক মতো দিতে হবে। তাহলে দেখো আমি এর কন্ডিশন ছিল দুইটা কন্ডিশন ফুলফিল করেছি, সেটা আমি একে বড় করেছি। তাহলে এখানে আমি ইয়েস বললাম, এখানে ইয়েস বললাম। আচ্ছা এবার আমাকে একটু লক্ষ্য করো, এই যে বোর্ডের দিকে তাকিয়ে দেখো ভালো করে, এ গ্রেটার দেন বি, এখানে কে বড় বলো তো আমাকে, হ্যাঁ সময় দিলাম, বলো কে বড়, এখানে বড় হচ্ছে এ বড়। কেন এ বড়, এর দিকে গ্রেটার দেন সাইনটা আছে। আচ্ছা এখানে আমি বলছি বলে যে না, বললাম যে এ বি থেকে বড় না, তাহলে কে বড়, তাহলে বি বড়। আমি যখন এই দিকে নো বলবো, নো, তাহলে কে বড় হয়ে যাচ্ছে, বি বড় হয়ে যাচ্ছে। কার থেকে বড়, বি, এ থেকে বড়, এই যে ফার্স্ট কন্ডিশন, বি এ থেকে বড়। তাহলে আমি একটা কন্ডিশন পেয়ে গেলাম, বি এর জন্য আরেকটা কন্ডিশন, বি গ্রেটার দেন সি। এখানে আমি বললাম যে বি গ্রেটার দেন সি, তাহলে বি কার থেকে বড় পেলাম, সি থেকে। সেকেন্ড কন্ডিশন, তাহলে বি বড় পেলাম এ থেকে, বি বড় পেলাম সি থেকে। আমি এটাকে রাইট সাইডে নিয়ে যাই, রাইট সাইডে নিয়ে এখানে একটু মুছতে হচ্ছে স্যার, এটা সি এর কন্ডিশনটা মুছতে হচ্ছে। ওকে এখানে আমি দেখলাম প্রিন্ট লার্জ নাম্বার বি। ওকে তাহলে এ শেষ করেছে, বি শেষ করেছে, সি এর কন্ডিশনটা বাকি আছে। সি এর কন্ডিশনটা আমি একটু উপরে লেখা আছে, সি এর কন্ডিশন ছিল সি গ্রেটার দেন এ, সরি স্যার, সি গ্রেটার দেন এ এবং সি গ্রেটার দেন বি, সি এর কন্ডিশন ছিল এটা। আচ্ছা এবার লক্ষ্য করো, এখানে আছে এ গ্রেটার দেন সি, এ গ্রেটার দেন সি, এখানে কে বড়, বড়, এখানে বড় হচ্ছে এ বড়। যদি না বলি তাহলে কে বড় হবে, তাহলে সি বড় হবে। তাহলে এখানে আমি নো বললাম, নো বলাতে কে বড় হইলো, সি বড়। কার থেকে বড় হয়েছে, এ থেকে। এই যে দেখো সি বড় হয়েছে এ থেকে। আবার এদিকে বড় কে, বি বড়। নো বললে কে বড় হবে, নো বললে সি বড় হয়ে যাবে। কার থেকে সি বড়, বি থেকে সি বড়। ওকে সি বড় হয়ে গেল। তাহলে এই দুইটা এনে আমি আরেকটা আউটপুট সাইন আনি, প্রিন্ট লার্জ নাম্বার সি। তাহলে এ বড় বানিয়েছি আমরা, দেখো এ কে বড় বানিয়েছি, বি কে বড় বানিয়েছি এবং সি কে বড় বানিয়েছি, তিনটাকে বড় বানিয়েছি। ওকে তাহলে আমি শেষ করবো কোনটা দিয়ে, শেষ করবো তিনটা দিয়ে। শেষ করতে হলে আমাকে একটা সংযোগ চিহ্ন আনতে হবে, তুমি এটা জানো সংযোগ চিহ্ন। তাহলে এ থেকে সংযোগ দিলাম, বি থেকে সংযোগ দিলাম এবং সি থেকে সংযোগ দিলাম। সংযোগ দিয়ে এবার আমি কি করব, শেষ করে দেব, এন্ড শেষ। এইগুলো যা যা ছিল এগুলো সব রাফ ছিল, এই যে রাফগুলো আমি সব মুছে দিচ্ছি তোমার সুবিধার জন্য। আমি রাফ করেছিলাম, তোমার সুবিধার জন্য আমি কি করেছিলাম, রাফ করেছিলাম। তো প্রিয় শিক্ষার্থী দেখো আমরা কি করেছি, তিনটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয় করেছি। তিনটি সংখ্যার মধ্যে যদি ছোট সংখ্যা নির্ণয় করতে হয় তাহলে কি করতে হবে, তিনটি সংখ্যার মধ্যে ছোট সংখ্যা নির্ণয় করতে হলে কি করতে হবে, জাস্ট গ্রেটার দেন সাইনের জায়গায় আমি কি করে দিব, স্মলার দেন সাইন করে দেব। আসসালামু আলাইকুম স্যার। আর কোনো প্রবলেম নেই, তিনটি সংখ্যা ছোট সংখ্যা গ্রেটার দেন সাইন করে স্মলার দেন করে দেব। লার্জের জায়গায় আমি লিখবো স্মল, লার্জের জায়গায় কি লিখবো, স্মল, লার্জের জায়গায় লিখবো। এই তো তিনটি সংখ্যার মধ্যে ছোট সংখ্যা হয়ে গেল। তাহলে আজকে আমরা অনেকগুলো ফ্লোচার্ট করেছি, কিন্তু তুমি দেখো এই ফ্লোচার্টগুলো দুইটি সংখ্যা যোগ, বিয়োগ, গুণ, ভাগ, গড়, ত্রিভুজের ক্ষেত্রফল, বৃত্তের ক্ষেত্রফল, সেলসিয়াস থেকে ফারেনহাইট, ফারেনহাইট থেকে সেলসিয়াস, তিনটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা এবং তিনটি সংখ্যার মধ্যে ছোট সংখ্যা নির্ণয় ফ্লোচার্ট। ওকে
আমাদের লাইভ প্রোগ্রামটা এই পর্যন্তই থাকবে। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, সুন্দর থাকবা, বাসায় থাকবা। যে কথাগুলো বললাম সেগুলো মনে রাখবা। আর আমার